আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, কিছুক্ষণ আগে প্রায় 2 ঘন্টা আগে আমি আমার কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম, ছোট্ট একটা পোস্ট, যে অনেকদিন তো হলো বোরিং বোরিং খেলা, আজ না হয় হালকা করে একটু গরম করে দেই। কথাটা শুনে বুঝতে পারছেন যে আজকে কিন্তু অবশ্যই ধামাকাদার কিছু নিয়ে আসছি। কারণ যেহেতু আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি দীর্ঘ অনেকগুলো দিন ভিডিও দেইনি, তো যার কারণে আমার চ্যানেলটার একটা প্রোগ্রেস আসার জন্য কিছুদিন সময় দিতে হতো, কিছুদিন ভিডিও দিতে হতো। তো আমি যদি শুরু দিন থেকেই গরম গরম ভিডিও দিতে শুরু করতাম, দেখা যেত কি সেই ভিডিওগুলোতে রিচ থাকতো না, বা আপনারা বেশি মানুষ দেখতে পারতেন না। মাঝখান থেকে আমার দেওয়া জিনিসগুলো আশপাশে ছড়িয়ে পড়তো, কিন্তু মাঝখান থেকে আমি যে আপনাদেরকে যেটা জানাতে চাইলাম সেটা জানাতে পারতাম না। তো কিছুদিন অপেক্ষা করলাম, এবং আজকে থেকে হয়তো সামনে বেশ কিছুদিন আপনারা এরকম দুর্দান্ত অনেকগুলো ইনফরমেশন আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন একের পর এক। কারণ এখন অনেকদিন আমার কাছে মনে হচ্ছে সাই টাইম যে অনেক বোরিং বোরিং ভিডিও আমার কাছে থেকে এসেছে, সো এখন একটু গরম করার সময় এসেছে। আসলে দর্শক, আমার কাছে একটা খোলা চিঠি এসেছে। এখন এইটা যেই আপুটা আমাকে কমেন্ট করে বলেছেন, হ্যাঁ তিনি একজন দর্শক আপু আমাকে কমেন্ট করেছেন, আমি এটাই ধরে নিচ্ছি। কিন্তু কমেন্টগুলো পড়ার পর, কথাগুলো পড়ার পর আমার কাছে বারবার কিছু মনে হচ্ছে ফিসি ফিসি, অর্থাৎ মনে হচ্ছে কেন যেন যে আপু অনেক ইনফরমেশান জানে। আসলে মনের অগোচরে প্রশ্ন চলে আসে, আসলে কি ইনি আমার দর্শক আপু, নাকি ইনি বাবুর বোন শারমিন? অটোমেটিক কোশ্চেন চলে আসে, কারণ এত ইনফরমেশান দেওয়া হয়েছে, এত ইনফরমেশান বলেছে, এবং কোনোটা কি আপনি চ্যালেঞ্জ করে বলতে পারবেন না ভুল বলেছে, সবগুলোই সঠিক বলেছে। তো সেই কমেন্টটা নিয়ে আজকে আমার পুরো ভিডিওটা, কারণ এত বিশাল কমেন্ট আপনারা সেটা দেখলেই বুঝবেন। আর আসলে আমার কনফিউশনটা এখানে এই কারণে এত বেশি যে একজন সাধারণ আপু কেন এতগুলো কথা এত বড় কমেন্ট করবে। আমার ধারণা হয়তো উনি মিম বা তিশা বা তাদের পরিবারেরই খুব ঘনিষ্ঠ কোনো একজন, এটা আমার ধারণা এবং এটা আমি বিলিভ করি। তো দর্শক, আজকে যে কমেন্টটা পড়বো সে আপুর কমেন্টের প্রত্যেকটা পয়েন্ট আমি আপনাদেরকে তুলে ধরবো, যেখানে এক্সপ্লেনেশনের প্রয়োজন সেখানে সেটা দিয়ে দিব। এবং আপনারা আজকে এমন এমন ইনফরমেশন জানবেন, আমি মনে করি সেটা আজ অবধি হয়তো অনেক কিছু জানতে পারেননি। যার মধ্যে একটা ছোট্ট নমুনা দিয়ে দিই, শারমিনের প্রথম ঘরের সংসার কেন ভেঙেছে সেটার কিন্তু একটা ছোট্ট নমুনা আমি জানতাম, এবং এই আপুর বা এনার ইনফরমেশনের মাধ্যমে আমি আরও বেশি ওভার কনফিডেন্ট হয়েছি। তো সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা অনেক বেশি দুর্দান্ত হতে যাচ্ছে। তো যদি আপনারা এই ভিডিও সম্পর্কে জানতে চান, পুরোটা দেখতে চান, অবশ্যই অনেক ভালো কিছু জানতে পারবেন। সো আমি অনুরোধ করবো পুরো ভিডিওটা দেখার জন্য, স্কিপ না করে। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিবেন। আর যেটা সবসময় বলে আসছি দর্শক, যেহেতু অনেকদিন পর ভিডিও দিচ্ছি, আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেবে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তো যারা ভিডিওটা দেখছেন, কষ্ট করে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখা শুরু করবেন। তো দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। যেহেতু আমার আজকের ভিডিওটা একটা কমেন্ট বেস, সো সে কমেন্টটাই আগে আপনাদের সামনে শো করব, তারপর সেটা পড়ে পড়েই আমি এগোতে থাকবো। চলুন শুরু করা যাক। এখানে তাসলিমা 4435 এই আপুটা আমাকে একটা কমেন্ট করেছিলেন। আপু খুব সুন্দর করে কথাগুলো লিখেছেন, এবং আপুর কমেন্টের জন্য আমি আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কারণ এত বড় কমেন্ট আমি মনে করি আমার এই গত এতগুলো বছরের ইতিহাসে কোনো আপু এত বড় কমেন্ট করেছে বলে আমার খুব কম মনে হচ্ছে। কারণ হয়তো দু একজন করতে পারেন, বাট এনারটা খুব এক্সেপশনাল আজকের কমেন্টটা। তো শুরুতে উনি বলেছেন, মিমের উদ্দেশ্যে একটি খোলা চিঠি। মিমের উদ্দেশ্যে কি বলেছেন আপু? মিমকে বলেছেন, মিম, আমি মনে করতাম সব বোনের মধ্যে তুমি কিছুটা হলেও ভালো, আর সে জন্যই যখন সবাই বলা বলি করছিল সানির আপন বোন তোমার কারণেই মারা গিয়েছিল, বিশ্বাস করিনি। কিন্তু আজ এত বছর পর তুমি কেমন তা প্রমাণ হলো। তোমাদের পরিবারের বিষয় যত বেশি বলা হবে ততই কম। কত কত কথা বললে যে তোমাদের পরিবারের আসল রূপ বের হবে আল্লাহ মালুম। আমি এখন যা যা বলবো এইখানে যদি এক বিন্দু মিথ্যা থাকে তাহলে প্রতিবাদ করো। তার মানে আবু কিন্তু মোটামুটি ওভার কনফিডেন্টলি
মিমকে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে এখানে কোনো মিথ্যা থাকলে পাল্লোকে আঙ্গুল তুলে ধরিয়ে দিক। এবং আমি পড়েছি আগে কমেন্টটা আপনাদেরকে পড়ানোর আগেই, পড়ে শোনানোর আগেই, এবং আমি মনে করি না এখানে কোনো ভুল কিছু আছে। আপনারা পড়লেও, আপনারা শুনলেও সেটা দেখতে পারবেন। পয়েন্ট নাম্বার 1, গোপন সূত্রে খবর জানি অনেক অনেক বছর আগে তোমাদের 5 ভাই বোনের সংসারের খরচ যখন তোমার তরকারিওয়ালার বাবার চালাতে পারতো না, আর তোমার 2 অলস ভাই কোনো কাজ করতো না, তখন মাহিনুর তার কুলফিওয়ালা স্বামী ছেড়ে আর মেয়ে তানজিলাকে নানির কাছে রেখে ঢাকায় চলে আসে গার্মেন্টস আর হোটেল পতিতা হিসেবে কাজ করার জন্য। মাহিনুরের উলঙ্গ নাচের ফুটেজ নেটে কিন্তু ভাইরাল, এটা আপনারা হয়তো সবাই দেখেছেন দর্শক, সো এটা নিয়ে বলার কিছু নেই। তখন বাপ্পি খারাপ সঙ্গে পড়ে হোটেলে যে মাহিনুরের সাথে মিট হয়। মাহিনুর বাপ্পিকে বশ করে মিথ্যা তথ্য দিয়ে বাপ্পিকে বাপ্পির ফ্যামিলির অমতে বিয়ে করে। বাপ্পি সোনার হরিণ পেয়ে তোমাদের ফ্যামিলি এত বেশি বাড়াবাড়ি শুরু করলো যে তারা রাতারাতি বড়লোক হয়ে গেল। এখানে একটা লাইনের আমি একটু এক্সপ্লেনেশন দিতে চাই দর্শক। সেই লাইনটা হচ্ছে, মাঝখানে দেখুন, তখন বাপ্পি খারাপ সঙ্গে পড়ে হোটেলে যে মাহিনুরের সাথে মিট হয়। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে দর্শক, আপনারা সবাই জানেন যে তিশা যে আগে কুলফিওয়ালাকে ছেড়ে যে ঢাকায় এসেছিল, তো সেই সময় একটা পুরুষের নাম এসেছে, আমি সে এখন আর তাদের নাম টেনে ধরতে চাই না। তো ওই সময় ওই পুরুষের সঙ্গে তিশা থাকাকালীন বাপ্পির সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। বাপ্পি আবার সেখানে ওই লোকের বন্ধু ছিল, ওই ফরিয়াদে বা ওই সূত্রে বাপ্পির সাথে তিশার পরিচয়। তো ওই সময় তিশাকে বাপ্পির মনে ধরে যায়, আর তিশাও বাপ্পিকে আসলে ট্র্যাপে ফেলে দেয়। আর সে অবস্থাতেই তিশা কিন্তু আসলে বাপ্পিকে বিয়ের প্রস্তাব দেয়, মানে বাপ্পি তখন রাজি হয়ে যায় আর কি। এবং বাপ্পি কিন্তু তার পরিবারের অমতে গিয়ে বিয়ে করেছিল। এটা ফাতেহা নাদিন প্রতিনিয়ত বলে যে সে কিন্তু তার ভাইয়ের বিয়েতে উপস্থিত ছিল না, তার বাবা মা উপস্থিত ছিল না। বাপ্পি নিজ দায়িত্বে তিশাকে বিয়ে করে বাড়িতে চলে গিয়েছিল, এবং বাপ্পির বাবা তিশাকে ঘরে উঠতে দেয়নি, তাদেরকে ঘর থেকে বের করে দিয়েছিল। কারণ বাপ্পির বাবা মানে এমন কোনো মেয়েকে বাপ্পির বউ হিসেবে গ্র্যান্ট করবে না যার আগের থেকেই একটা সন্তান কোলে ছিল। কারণ ওই সময় কিন্তু তানজিলা অলরেডি তিশার কোলে ছিল, তানজিলা কিন্তু তিশার সন্তান ছিল। এই অবস্থাতে বাপ্পির বাবা তিশাকে মেনে নেয়নি, ঘর থেকে বের করে দিয়েছিল। তারপর থেকে বাপ্পি আর তিশা আলাদাভাবে সংসার করতে শুরু করে দেয় ঢাকাতে। এই ঘটনাটা হয়তো আপনারা অনেকে জানেন বা হয়তো অনেকে জানেন না। সো এই জন্য আমি সেই লাইনটার এক্সপ্লেনেশন আমি একটু মাঝখানে ছোট্ট করে দিয়ে দিলাম। এরপরের লাইনগুলো পড়া শুরু করি দর্শক। তোমরা ভাবলা তোমরা এখন যা ইচ্ছা তাই করতে পারবা, কারণ বড় বোন যেদিকে যায় ছোটগুলাও সেই দিকে যায়। এই লাইনটা কিন্তু সুন্দর একটা কথা বলেছে। আপনারা হাঁসের বাচ্চা দেখেছেন দর্শক? একটা মা হাঁস দেখবেন যেদিকে হাঁটে, বাচ্চা হাঁসগুলো ঠিক ওই মা হাঁসের পিছনে এভাবে দৌড়াতে থাকে। মা হাঁস যখন পানিতে লাফ দেয়, বাচ্চা হাঁসরাও না বুঝেই পানিতে লাফ দেয়। এই জিনিসটা যারা দেখেননি, কখনো উপলব্ধি করেননি, আসলে কখনো বুঝতে পারবেন না কতটা সুন্দর একটা সিনারিও। এই হাঁসের বাচ্চা উদাহরণটা দিলাম, দেখে নিবেন একবার। কখনো যদি গ্রামে গঞ্জে যান বা ইউটিউবে অনেক ভিডিও আছে, দেখে নিবেন, খুবই ভালো লাগবে। নেক্সট আপু বলেছেন, মাহিনুর প্রথম থেকেই বাপ্পিকে কচ্ছপের মতো কামড় দিয়ে ধরে তার বোন থেকে আলাদা করে ফেলেছিল। শুধু বোন থেকে নয়, মা বাবার কাছ থেকে আলাদা করে ফেলেছিল। নেক্সট পয়েন্ট নাম্বার 2, তোমার মেজ বোন সাবিনুর তার প্রথম স্বামীর সাথে বেইমানি করে আরিফের সাথে টুট করে মাহিনুরের বাসায়। এটা আমরা সবাই জানি, এটা সাবিনা নিজের একটা স্বীকারোক্তি আছে, প্রায় 17 মিনিটের একটা ভিডিও। আপনারা কিবরিয়া ভাই চ্যানেলে চলে গেলে তার মোস্ট পপুলার ভিডিও আপনারা যদি সেইখানে সার্চ দেন, দেখবেন যে সবার আগে সাবিনার সেই ভিডিওটাই চলে আসবে, যে কীভাবে করে স্বীকারোক্তি দিচ্ছিল, সে আরিফের সাথে কীভাবে করে সঙ্গ নিয়েছিল, কীভাবে করে একই বিছানাতে মরিয়মকে পাশে রেখে সে আরিফের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়েছিল। ঠিক আছে, এই সমস্ত কিছু ইনফরমেশন সাবিনা কিন্তু সেই স্বীকারোক্তির মধ্যে দিয়ে দিয়েছে। সাবিনা সে নোংরামি খেলার কথা আমরা সাবিনার নিজের মুখ থেকে কিন্তু শুনেছি, কতটা নোংরামি একটা নারী করতে পারে। তোমার মেজ বোন সাবিনুর তার প্রথম স্বামীর সাথে বেমানি করে আরিফের সাথে টুট করে মাহিনুরের বাসায়। এটার ভিডিও কিন্তু নেটে ভাইরাল। তো এইখানে ঘটনা উল্টা। এখানে আবার সাবিনুরকে তার স্বামী ছেড়ে দিল আর মেয়ে নিয়ে কেস দিল। সাবিনুর মেয়েকেই নিয়ে দ্বিতীয় স্বামীর কাছে মেয়ে নিয়ে চলে আসলো। পয়েন্ট নাম্বার 3, তোমার বড় ভাই রুহি, এদের প্রমাণ তো আছেই,
আমাদের কাছে। পয়েন্ট নাম্বার 4, তোমার মায়ের বাড়ি জামালপুর আর তোমাদের শরীয়তপুর। আমরা চিনি না তোমার মামা খালাকে। শোনা যায় দৌলদিয়ায় তোমার পতিতা মাকে তোমার ফেরওয়ালা বাবা বাঁচিয়ে নিয়ে এনে বিয়ে করে। পয়েন্ট নাম্বার 3, এবার আসি তোমার প্রসঙ্গে। এর আগে দর্শক আমি একটু পয়েন্ট নাম্বার 4টা আপনাদেরকে ছোট্ট করে শেষ লাইনটা আরেকবার একটু বুঝিয়ে বলতে চাই। দেখুন, এখানে আপু মেনলি বুঝাতে চেয়েছেন তোমার মায়ের বাড়ি জামালপুর আর তোমাদের শরীয়তপুর, মানে অর্থাৎ বোঝাচ্ছে মিমের যে বাবার বাড়ি সেটা হচ্ছে শরীয়তপুরে, বাট মিমের যে মায়ের বাড়ি সেটা জামালপুরে। ঠিক আছে, তো তার মা খালারা কে এটা আসলে আমরা কেউ কিন্তু জানি না, কিন্তু শোনা যায় মানে হচ্ছে গিয়ে আমরা সবাই শুনতে পারছি লোক মুখে যে দৌলদিয়াতে তোমার পতিতা মাকে তোমার ফেরিওয়ালা বাবা বাঁচিয়ে নিয়ে এনে বিয়ে করেছে। মানে ঠিক যেমনটা ঘটনা বাপ্পি আর তিশার, ঠিক একই ঘটনা রিপিট হয়েছে তিশার বাবার মায়ের মধ্যে। এই ঘটনাটা আমি মনে করি আপনারা হয়তো অনেকেই জানতেন না, এবং এই ঘটনাটা বা এত দূরের ঘটনা মিমের মায়ের বাড়ি কই, সেখান থেকে কিভাবে এই যে ঘটনাগুলো এই তাসলিম আপু যে নিয়ে আসছে, এখান থেকে আমার একটু অনেক কিছু মনে হচ্ছে যে আসলে এত ইনফরমেশন কিভাবে আপু দিতে পারছে একা মানুষ। তো পরবর্তীতে যেটা বলছিলাম দর্শক, সেটা হচ্ছে পয়েন্ট নাম্বার 3। এবার আসি তোমার প্রসঙ্গে। মাহিনুর তোমার বোন, এই পাওয়ারই তুমি ভাবলা, মানে এই পাওয়ারেই তুমি ভাবলা যে আমি আর বাদ যাই কেন, আমিও মেয়ে আবদিয়াকে নিয়ে কিছু একটা করি। তাই দুলা ভাইয়ের পাওয়ার দেখিয়ে তুমিও আর দুই বোনের মতো হয়ে গেলা। এবার আসি সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গে। পয়েন্ট নাম্বার 5, যদি এখানে আপুর এই পয়েন্ট নাম্বারটা 6 হতো হয়তো বাই মিস্টেক এখানে নাম্বারিংটা একটু ভুল হয়েছে। তো বলেছেন তোমার মেজো চাচার ফ্যামিলি প্রসঙ্গে। মেজো চাচা বলতে বুঝতে পারছেন দর্শক, এইটা হচ্ছে গিয়ে স্ট্রাইকিং পয়েন্ট। এতক্ষণ যে পয়েন্টগুলো শুনছেন, আমি একটা কথা বলি দর্শক, ঠিক আমাদের একটা এক্সামিনেশন পেপারের কথা চিন্তা করুন। আমরা সবাই কিন্তু আমাদের ছোটোকালের বিভিন্ন পরীক্ষা দিয়েছি, ক্লাস টেস্ট, বড় এক্সাম, ছোট এক্সাম, অনেক পরীক্ষা দিয়েছি। পরীক্ষাগুলোর মধ্যে ধরুন কোনো একটা কোশ্চেনের অ্যান্সার চেয়েছে, হ্যাঁ, ধরুন বলেছে অমুক 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 অমুকের গুরুত্ব লেখো, ঠিক আছে, বা কিছু একটা বাংলা বা সাহিত্য লিখছি বা সমাজবিজ্ঞান কিছু লিখছি, আমাদেরকে কোনো একটা কিছু প্রশ্ন করেছে। এখন প্রশ্নের নাম্বার ধরুন 5, এখন উত্তর আমার জানা আছে 3 লাইন, ঠিক আছে। ধরুন প্রশ্ন করেছে ইতিহাসে মোগল সাম্রাজ্যের গুরুত্ব লেখো, এরকম একটা প্রশ্ন আসলো, হ্যাঁ। এখন আমি জানি এটা সম্পর্কে 3-4 লাইন, এর বিষয়ে আমি জানি না, এখন নাম্বার আছে 5। এখন আমরা কি করি দর্শক, খাতার মধ্যে প্রথমে শুরু করি ভূমিকা দিয়ে, হ্যাঁ, ভূমিকা দিয়ে শুরু করি। যেহেতু মোগল সাম্রাজ্য সম্পর্কে খুব একটা জানি না, মোগল সাম্রাজ্যের আগের সাম্রাজ্য সম্পর্কে 2-3 লাইন লিখি, ওই সাম্রাজ্যের গুরুত্ব লিখি, ওই সাম্রাজ্যের ইতিহাস নিয়ে কিছু লাইন লিখে 1-2 পৃষ্ঠা ভরি, তারপরে আস্তে আস্তে বলি এই সাম্রাজ্যের পরে মোগল সাম্রাজ্য এসেছে, এরপর আমার জানা 2-3 লাইন লিখে কোশ্চেনটা শেষ করে দিই। বাট এর মধ্যে পৃষ্ঠা ভরানো কিন্তু হয়ে যায় 3-4 পৃষ্ঠা। অথচ আমি যদি আমার মেন উত্তরটুকু লিখতাম, আধা পৃষ্ঠা ভরতো না, কিন্তু আমি পৃষ্ঠা ভরানোর জন্য কিন্তু আগে অনেকগুলো পৃষ্ঠা লিখে নিয়েছি। তো এই কথাটা বলার কারণ ছোট্ট একটা কথা, যে এই যে এতগুলো পয়েন্ট যে আপুটা বলেছে, সবগুলো পয়েন্টের মধ্যে মেন স্ট্রাইকিং পয়েন্ট হচ্ছে পয়েন্ট নাম্বার 5। কিন্তু এই পয়েন্টটাই আপু চাইলে প্রথমে বলতে পারতো, বাট বলেনি। তো আমার কাছে ধারণা এই সমস্ত কারণেই এক কেন্দ্রবিন্দুতে আসছে, হয়তো এই কথাটুকু বলার জন্য এত বড় একটা কমেন্ট করা হয়েছে। তো আসলে কি আছে পয়েন্ট নাম্বার 5-এ, চলুন একটু পরে শুনে আসা যাক, একটু শুনে আসি। তাপু বলেছে তোমার মেঝো চাচার ফ্যামিলি প্রসঙ্গে। মেঝো চাচা বলতে দর্শক বাবুর বাবাকে বোঝানো হচ্ছে। আপনারা জানেন বাবুর বাবা, তিশার বাবা, এরা কিন্তু 2 ভাই, ঠিক আছে, তাদের আরও ভাই আছে। তো এর মধ্যে বাবুর বাবা হচ্ছে তাদের সব ভাইদের মধ্যে মেজো, ঠিক আছে। তো আপু বলছে তোমার মেজো চাচার ফ্যামিলি প্রসঙ্গে আসি। খুবই ছিমছাম একটা ফ্যামিলি, অর্থাৎ শান্তশিষ্ট একটা ফ্যামিলি। বাবা বিদেশ আর মা সরকারি চাকরিজীবী। আপনারা জানতেন যে বাবুর বাবা কিন্তু বিদেশে ছিল এবং বিদেশে দীর্ঘ অনেকগুলো সময় তিনি কাটিয়ে এসেছেন, ঠিক আছে। আর বাবুর মা কিন্তু একটা সরকারি চাকরিজীবী ছিল। এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, অনেকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, অনেকে নোংরা কথাও বলেছেন, বাট আমি এই ধরনের প্রসঙ্গে যেতে চাই না। এখন অনেকে বলতে পারেন ভাই কেন এই কথাটা বলা হচ্ছে, দেখবেন সরকারি চাকরিজীবী বলার পর কিন্তু ব্র্যাকেটে একটা কথা লিখেছে আপু, সে যেই পোস্টেই হোক না কেন। অর্থাৎ আমি বলি দর্শক, প্রত্যেকটা কর্মের একটা আলাদা মূল্য আছে।
ধরুন আমাদের কিন্তু সবার সামর্থ্য নেই যে আমরা একটা করে প্রাইভেট কার কিনবো, ঠিক আছে? এই জন্য আমরা প্রাইভেট কারে করে আমরা আমাদের মতো করে যেখানে মন চায় সেখানে যাবো, আমাদের সবার কিন্তু এই সামর্থ্য নেই। তো আমরা কি করি, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী রিক্সাতে করে যাই। এখন ধরুন তো বাংলাদেশ থেকে যদি রিক্সাওয়ালারা আন্দোলন করে যে আমরা রিক্সা চালাবো না, তাহলে আমাদের মধ্যবিত্ত মানুষদের অবস্থা কি হবে? আমরা কি পারবো গাড়ি কিনতে? পারবো না। তো তাহলে আমরা কীভাবে করে এক স্থান থেকে আরেক স্থানে যাব, চলাচল করব? তার মানে যদি আপনি রিক্সাওয়ালাকে বা রিক্সাওয়ালা যারা আছে তাদেরকে যদি অসম্মান করেন বা তাদের গুরুত্ব আপনি না বুঝেন, তাহলে কিন্তু আপনি নিজে জীবন অনেক বড় একটা ধাক্কায় পড়ে যাবেন। কারণ রিক্সাওয়ালা ছাড়া কিন্তু আমরা কখনো সমাজে চলতে পারবো না, এটা মানেন আর না মানেন। সো তাদেরকে অবশ্যই সম্মানের চোখে দেখা উচিত। এই কথাটা বললাম কেন, প্রত্যেকটা পেশার মানুষকে সম্মানের চোখে দেখা উচিত। তো বাবুর মা যেটা করতো, একটা হসপিটালে চাকরি করতো, সরকারি হসপিটালে, এবং সেখানে তিনি আয়া ছিলেন। এটা কোনো দোষের কিছু না। দর্শক, একটা হসপিটাল চালানোর জন্য নার্স লাগে, ডক্টর লাগে, ওয়ার্ড বয় লাগে, তারপরে স্টাফ লাগে, আয়া লাগে, মাসি লাগে, পিসি লাগে, বিভিন্ন পুলিশ কর্মকর্তা লাগে, অনেক কিছু লাগে একটা হসপিটাল চালাতে। কোনো একটা মানুষকে ছাড়া কিন্তু আরেকজন চলতে পারবে না। একটা হসপিটালে আয়া না থাকলে রোগীরা চলতে পারবে না, ডাক্তার নার্সরা চলতে পারবে না। তাদেরকে অবশ্যই লাগবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য। তো তাদের গুরুত্ব কিন্তু অপরিসীম। সো তাদেরকে কখনো হেউ করে বলা যাবে না। সো এটা নিয়ে অনেকে আজে বাজে মন্তব্য করেন, আমি এটার দৃঢ় প্রতিবাদ জানাই। সো বাবুর মা অবশ্যই যে কাজটা করেন অনেক সম্মানের কাজ করেন, আমি এখানে কোনো অসম্মানীয় কিছু দেখছি না, ঠিক আছে? বাট একটা কথা মনে রাখবেন, দিন শেষে বাবুর মা কিন্তু ইউটিউবিং করে বা নোংরামি করে খাচ্ছে না, নিজের শ্রম দিয়ে হালাল রুজি অন্বেষণ করে খাচ্ছে, ঠিক আছে? তিশা, মিম, সাবিনা মতো হারাম খাবার খাচ্ছে না, শরীর বিক্রি করে খাচ্ছে না। তারা যেভাবে পতিতাবৃত্তি বা এই সমস্ত কার্যকলাপের সাথে লিপ্ত, যেভাবে বলছে আপু, এই ধরনের কাজকর্ম কিন্তু বাবুর মা করেনি। সো যাই করেছে হালাল রুজি ইনকাম করেছে। সো এই কথাটা কিন্তু মানতেই হবে। সো তাকে অবশ্যই অসম্মান করার কিছু নেই এখানে। যাই হোক, পরবর্তীতে আপু বলেছে, যে লাইনটাতে ছিলাম, যে হ্যাঁ চাকরিজীবী, 2 ছেলে 1 মেয়ে, বড় ছেলে বিল্লাল, তারপর আপনারা জানেন আরেক ছেলে হচ্ছে গিয়ে বাবু, আর আরেকটা মেয়ে শারমিন। এই 2 ছেলে 1 মেয়ে। তো মা সুন্দর করে বড় ছেলেকে বিয়ে করিয়েছেন, সুন্দরী বউ, আর সুন্দর 2টা নাতি নাতনি হয়েছে, মাশাল্লাহ। মেয়েও বিয়ে দেন, কিন্তু আনলাকিলি একটা ঘটনায়, ব্র্যাকেটে লেখা আছে, যেটা আল্লাহ প্রদত্ত, নিজের ইচ্ছায় নয়, তার ডিভোর্স হয়। এখন দর্শক, এখানে স্ট্রাইকিং পয়েন্ট আরেকটা বলি, এটা নিয়ে আসলে আমার ভিডিওতে কথা বলা দরকার ছিল না, বাট এই যে ব্র্যাকেটের যে লাইনটা, আমি আজ অবধি কিন্তু আপনাদেরকে জানাইনি শারমিনের সাথে তার আগের ঘরের ডিভোর্স কেন হয়েছে। আমি বলেছি হয়েছে, বাট কারণটা আমি নাই বললাম, সেটা নিয়ে কথা বলতাম না। তো এই আপু কিভাবে জানলো? এখানে দেখুন, একটা কথা আপু বলেছে, সে বলেছে যেটা আল্লাহর প্রদত্ত, নিজের ইচ্ছায় নয়। অর্থাৎ এখানে আপু ইঙ্গিত করতে পারে যে ডিভোর্স হয়েছে যেটা আল্লাহর ইচ্ছাতে হয়েছে, বাট আসলে কিন্তু এমনটা না। এখানে ঘটনা যেটা হয়েছে, এখানে আমি যেটা শুনতে পেয়েছি, আসলে জানি না ঘটনার সত্যতা কতটুকু, আমি কিন্তু যেটা সত্য বা যেটা কনফিডেন্ট সেটা আমি বলি, যেটা আমি ওভার কনফিডেন্ট ঘটনা এটাই সত্য, বাট যেটা আমি কনফিডেন্ট না সেক্ষেত্রে আমি বলি যে দর্শক, এনে কনফিউশন থাকতে পারে। আমি যতটুকু শুনতে পেরেছিলাম দর্শক, যে শারমিন যদি তার আগের ঘর, আমি ভদ্র ভাষাতে বলছি, যে আগের স্বামীর সাথে সংসার করত, তাহলে হয়তো তার ঘরে কোনো সন্তানের মুখ হয়তো শারমিন দেখতে পারতো না। এটা শারমিন আসলে কোনোভাবেই মানে মেনে নিতে পারছিল না। এগুলো নিয়ে তার সাথে তার স্বামী সবসময় দ্বন্দ্ব চলে আসতো। পরবর্তীতে শারমিন আসলে ডিভোর্সের মতো স্টেপটা নিয়েছিল, যে সে আসলে এখানে সংসার করতে পারবে না। আসলে যেটা বুঝতে পারছেন, একটা জৈবিক চাহিদা টাইপের যে সম্পর্কটা চলে আসে বিবাহের পর, সেই জিনিসটার দিক থেকে শারমিনের স্বামী হয়তো অপারক ছিল, এই জিনিসটাকে আমি শুনতে পেরেছিলাম। এবং এটা তো অবশ্যই ওই পুরুষের দোষ না, সেটা অবশ্যই আল্লাহর প্রদত্ত একটা সমস্যা, আল্লাহর দেওয়া রোগ। এই জন্য কিন্তু এখানে হয়তো আপুরা জানেন কিনা জানি না, বলেছেন যেটা আল্লাহ প্রদত্ত, নিজেদের ইচ্ছাতে নয়। যাই হোক, ভাবতাম হয়তো ঘটনাটা যেহেতু শুধু আমি জানি, আর আমি একটু কনফিউশনে ছিলাম, এই জন্য বলিনি এতদিন অবধি। বাট এখন যদি আরেকজন আপু বললো এবং আমার কথার সাথে আমি হালকা পাতলা মিল পাচ্ছি, এই জন্য আমি কথাটা আপনাদেরকে বললাম। বাট আমি আবার বলছি, আই এম নট ওভার কনফিডেন্ট। এটা আমার একটা শোনা কথা, যার জন্য আমি শেয়ার করলাম। এটা আবার বিলিভ করতেও বলবো না, আবার একদম ফেলে দিতেও বলবো না। আমি আমার শোনা কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম মাত্র। পরবর্তীতে আপু বলেছেন তার ডিভোর্স হয়। এত গোছানো একজন মহিলা, উনি আস্তে আস্তে করে সব কিছুই সিস্টেমে ফেলছিলেন। সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে, এই ফ্যামিলিটা থ্যালাসেমিয়া মেজর এবং মাইনর নামক একটা মরণ ব্যাধির সাথে যুদ্ধ করে মনের শক্তি নিয়ে টাইম আছে, আর ক্যান্সার নামক ডিজিজের সাথে ফাইট করে। কিছুদিন আগে অভিভাবক হারা হয়েছে।
এইবার তোমার প্রসঙ্গে আসি, বাবু প্রসঙ্গে। হু ইজ বাবু? বাবু হচ্ছে তোমার মেজ চাচার ফ্যামিলির একমাত্র সক্ষম ব্যক্তি, যে কিনা বাবার অবর্তমানে এবং বড় ভাইয়ের এক মরণ রোগের কারণে তার মায়ের একমাত্র অবলম্বন হওয়ার কথা। যার যার পনা তার তার সোনা। তুমি করলা কি মিম? তুমি তোমার খোটা দাগ নিয়ে তুমি বিবাহিত এক বাচ্চার মা, ওদের ফ্যামিলি চড়ে বসলা বাবুর উপর, ঠিক মাহিনুর যেভাবে বাপ্পির ফ্যামিলিকে গ্রাস করেছিল। বাবুরে তুমি বিয়ে না করলে তার হয়তো অন্য জায়গায় বিয়ে হয়ে একটা কিছু হইতো। বিয়ে করলা তো করলা, এরপর আস্তে করে বাবুকে তার ফ্যামিলির সম্পর্কে কাট করলা। তারপর ও থেমে নাই, তারপরও থেমে নাই তুমি। বাবুকে খোটা দিতে 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 ওকে এত নিম্ন পর্যায়ে নামাইছো দর্শকের কাছে যেন সবাই এখন হাসে বাবুকে নিয়ে। আসলে বাবু এখন আমাদের সবার কাছে হাসির পাত্র। বাবুকে দেখলে আমরা এখন তাকে তুচ্ছ তাচ্ছিল্য করি, তাকে নিয়ে নোংরা কথাবার্তা বলি, যে বাবুকে নিয়ে আগে এত বেশি রোস্টিং হতো না, যে বাবুকে নিয়ে এত বেশি কথাবার্তা হতো না, এত বেশি চর্চা হতো না, সে বাবু আজকে সবার হাস্যকর পাত্রে পরিণত হয়েছে। সবাই বাবুকে দেখলে এখন থুতু দেয়, ঘৃণার চোখে দেখে। দরকার ছিল না তো বাবুর মানুষের জায়গায় এত ঘৃণার পাত্র হয়ে বেঁচে থাকার, দরকার ছিল না তো বাবুর এতগুলো দর্শকের থুতু খাওয়ার। সে বাবু এখন মিমকে বিয়ে করে খালি দর্শকদের থুতু খাচ্ছে বাবু। যাই হোক, বাবুকে দিয়ে যেসব কাজ করাও সেই কথা না হলে বাদই দিলাম। একজন মাকে তার সন্তান থেকে আলাদা করার যেই গুনাহ, আল্লাহ মাফ করবে তো মাকে? তোমাকে মাফ করবে তো? তোমাদের ফ্যামিলির মেয়ে মেম্বাররা শরীর বেচে খায়, এটা অস্বীকার করবা তুমি? কাজেই আজকে যে অহংকারের জমিতে কেনা মার্কেটিং করে দেখাও, এগুলো সব কিছুই কিন্তু তোমার বড় বোনের শরীর বেচা টাকার ফল। কিছুই তোমরা উত্তরাধিকার সূত্রে পাওনি। মিম, তুমি এখন প্রেগনেন্ট। একজন বিধবা মহিলা যখন আহ করে, তার প্রতিটা দীর্ঘশ্বাস আল্লাহর কাছে ফরিয়াদ হিসেবে পৌঁছায়। বাবুর মায়ের উপর অত্যাচার করে তুমি বেশি দিন ভালো থাকতে পারবা না। বাবুকে মা বোন ভাই থেকে আলাদা করে আর নিজের চাকর বানিয়ে যে পাপ তোমার, আল্লাহর বিচার করবেন। এই সুন্দর একটা কমেন্ট তাসলিম আপু করেছেন। দেখুন দর্শক, কমেন্টটা হয়তো আমি পড়লাম, আমার পড়তেই এতগুলো দীর্ঘ সময় লেগেছে। তাহলে আপু কত কষ্ট করে এই কথাগুলো লিখেছে একটাবার ভেবে দেখবেন। আমার কথা আপু এত বড় কমেন্ট লিখলো কেন? মিমের প্রতি তার এত ক্ষোভ কেন? হয়তো এত বছর দেখেছে, খারাপ লেগেছে, খারাপ জায়গা মানে খারাপ লাগার জায়গা থেকে বলেছে। বাট আমার কাছে আবার অন্য কিছু মনে হচ্ছে। যদি কমেন্টটাকে আপনারা আরও একবার ভালো মতো পড়ে দেখেন, দেখবেন বিভিন্ন পয়েন্ট বিভিন্নভাবে আপু লিখেছে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। বাট মেন স্ট্রাইকিং পয়েন্ট যখন বাবু আর মিমের সম্পর্কে বলেছে, আপু কিন্তু দীর্ঘভাবে বলেছে এবং এইখানে কিন্তু বাবুর মায়ের আর্তনাদের কথা বলা আছে। আমার বারবার করে এই কমেন্টার পেছনে শারমিনের কথা মনে আসছে, বারবার মনে হচ্ছে যেন শারমিন আমাকে কথাগুলো বলছে। জানি না ঘটনার সত্য কতটুকু, আপনারা ভালো বলতে পারবেন। আপনারা আমার থেকে বেশি অভিজ্ঞ দর্শক, আপনারা কথাগুলো শুনলে, কথাগুলো পড়ে আরেকবার দেখলে বুঝতে পারবেন আসলে কথাগুলো কীভাবে বলা হয়েছে। বাট সে যাই হোক, বাট এখানে যতগুলো ঘটনা বলা আছে দর্শক, কোনো ঘটনা কিন্তু মিথ্যা বলা যাবে না। আপনারা যদি একে একে করে ঘটনাতে আসেন, আসলে দেখুন এই যে আজকে এই যে পদ্মার চরে শরীয়তপুরে আপনারা সামান্য যে মাসুদ নুসানকে দেখেন, সাদিয়াকে দেখেন, লতাকে দেখেন, আপনারা তিশাদের পরিবারের যারা গ্রামে আছে, শারমিন, মিজান, কুকি, সবাইকে দেখুন। আসলে ভাবুন তো, ইউটিউবটা নেই বা তারা ইউটিউব চেনে না, তারা কি করতো? আজকে তিশাকে দেখতেন প্রতিদিন সকালবেলাতে গোবর লেপে ঘরে লেপ দিত, গোবর ধরে ধরে ঘরে লেপ দিত, লেপা মানে বুঝেন, দেখবেন গ্রামে যাদের মাটির ঘর তারা প্রতিদিন সকালে গরুর গোবর দিয়ে তাদের ঘরগুলোকে মানে লেপে বেড়ায়। মানে আসলে এটাকে কী বলে জানি না, গরুর গোবরটাকে দিয়ে ঘরটাকে আসলে ঠিকঠাক করে কোনো জায়গা মানে মাঝে আর কি। এটা করতো তিশা, কিন্তু আজকে ইউটিউবের জন্য তিশা আজকে চুড়ি শাড়ি পরে ঘরে বসে আছে। সালমানের মায়ের মতো একটা সামান্য লোকের সাথে সে আজকে অহংকার বোধ করে, বাট সে ভুলে যাচ্ছিল সালমানের মায়ের চাইতে অধম অবস্থায় তিশা আজকে থাকতে পারতো। আজকে বাবুর মতো, বাবু তো না দর্শক, বাপ্পির মতো একটা সোনার হরিণ পেয়ে কিন্তু আজকে পুরো তিশা পরিবারের ভাগ্যের
চাবিকাঠি বদলে গেছে। আজকে বাপ্পিকে যদি বিয়ে না করতো, তিশাকে কিন্তু ইউটিউব চ্যানেল খুলে দেওয়ার মতো ফাতেহা থাকতো না। আজকে ফাতেহার দিন এই ইউটিউব চ্যানেলটা তিশাকে খুলে দিয়েছে বলে আজকে তিশাকে ধরে আজকে দেখুন তাদের পুরো পদ্মাচরের পুরো প্রত্যেকটা মানুষ বানর নাচ নাচছে আর কি, যেটা আসলে ইউটিউবে মানায় না। আর অনেক মানুষ তো ইউটিউবিং করে, কিন্তু দেখুন তো তিশা পরিবারের মতো এত জঘন্য, এত নিকৃষ্ট, এত পাপাচারে লিপ্ত কোনো পরিবার আর একটাও দেখাতে পারেন কি না? প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা মানুষের মধ্যে দোষ গুণ থাকবে। আমার মধ্যে আছে, আপনার মধ্যে আছে, আমরা কেউ পরিপূর্ণ মানুষ না দর্শক। কিন্তু অ্যামাউন্ট, কোয়ান্টিটি বলতে একটা কথা আছে, পরিমাণ বলতে কথা আছে। তিশারা যেই পরিমাণে পাপে লিপ্ত বা যে পরিমাণে পাপে লিপ্ত ছিল, যে পরিমাণে অত্যাচার অনাচার খারাপ কাজের সাথে তারা জড়িত ছিল, এইরকম কোনো একটা পরিবার পাবেন কিনা দেখান তো দর্শক। সিঙ্গেল কোনো পরিবার পাবেন না। তিশাদের পরিবার যতটা জঘন্য, যতটা নোংরা কাজের সাথে জড়িত ছিল, এই সেই তিশা পরিবার। তাদেরকে নিয়ে যত কথা বলবো না কেন সবই কম হয়ে যায়। এই যে মিমের যে বড় ননাস, সে কিভাবে মারা গিয়েছে সেই ঘটনা যদি বলতে যাই, ইউটিউবে আগুন লেগে যাবে, ইউটিউবে গরম হয়ে যাবে দর্শক। ঠিক আছে, এটা সানি যদি কোনোদিন মুখ থেকে বলে সেদিন আপনারা শুনবেন, যদি সানি কখনো ইউটিউবে আসে। নেক্সট যে ঘটনাটা এখানে আপু বলেছে যে মিমের মা সম্পর্কে, এটাও কিন্তু একটা দুর্দান্ত ঘটনা দর্শক। আপনারা সবাই তিশাকে সবসময় বলেন যে তিশা ঢাকাতে এসেছে, ঢাকায় এসে বিভিন্ন পুরুষের সাথে সঙ্গ কাটিয়েছে এবং সেখান থেকে টাকা রোজগার করে তার বাসাতে পাঠিয়েছে তার বোনদেরকে ভাইদেরকে খাবার খাওয়ানোর জন্য, তাদের সংসার চালানোর জন্য। এভাবে করে তিশা সংসার চালিয়েছে নিজের শরীর বিক্রি করে দিয়ে। ঠিক আছে, পেটের দায়, এরকম পেটের দায় শরীর বিক্রি করতে করতে একটা পর্যায়ে তার একটা ক্রেতা বলতে পারেন বা একটা তার সঙ্গ বলতে পারেন বাপ্পিকে পেয়ে যায়, যেখানে বাপ্পি তিশাকে পছন্দ করে ফেলে এবং তিশার সাথে তার বিবাহ হয়ে যায়, যেটা আসলে বাপ্পির বাবা মেনে নেয়নি। তো একে একে ঘটনা বলতে বলতে কিন্তু আবার শারমিনেরও একটা ইতিহাস আমরা জানতে পেরেছি, যে শারমিনের যে আগের ঘরে ডিভোর্স হয়েছে সেটা কিন্তু আসলে শারমিন বা তার স্বামীর কোনো দোষ নয়, বরং বলতে পারেন আল্লাহ প্রদত্ত একটা কারণ, যেটা আসলে তারা কেউ এটার জন্য দোষযুক্ত না। শারমিনও কোনোভাবে দায়ী না, তার স্বামী কোনোভাবে দায়ী ছিল না। ঠিক আছে, বাট যেটা আমি শুনেছিলাম, ওই যে বললাম সন্তান কেন্দ্রিক, হয়তো অপরক ছিল তার হাজব্যান্ড, এর জন্য শারমিন তাকে ছেড়ে দেয়। এখন সে সক্ষম সবল একটা পুরুষ বিয়ে করেছে, রাজ। এখন শারমিন খুব সুখে শান্তিতে সংসার করছে এবং শারমিনের সংসার করা দেখে মাঝে মধ্যে মনে হয় যে না, তাদের যে 3 বোন আছে, মিম, সাবিনা, তিশা, তার চাইতে শারমিন অনেকটা সংসারী। আমার মনে হয় মানুষ যত খারাপ হোক ইট ডাজন্ট আ বিগ ডিল, বাট শারমিনকে দেখুন, সে ঘরের কাজকর্ম নিজে করে, সে কোনো ওই কাজের লোক রাখা এগুলোর মধ্যে থাকে না, নিজের রান্না নিজে করে খাচ্ছে, যাচ্ছে, ঘুরছে ঘাটছে, নিজের মতো করে পরিবার নিয়ে আছে। ভালো হতে পারে সে যাকে বিয়ে করুক, তার চাইতে ছোট বয়সে ছেলেকে বিয়ে করুক, তার চাইতে বড় বয়সে ছেলেকে বিয়ে করুক, 10 সন্তানের পিতাকে বিয়ে করুক, যাকে বিয়ে করুক, দিন শেষে সত্য তো একটাই, শারমিন রাজ কিনে সুখে শান্তিতে আছে, নিজের মতো করে সংসার করছে, এই তো। আর কি চাই? একটা মেয়ে তার জীবনে যদি একটু ভালো থাকতে পারে, হাসি খুশি থাকতে পারে, সেখানে আমাদের নাক ঢুকানোর কিছু আছে বলে মনে নেই। বলতে পারেন ভাই আপনি কি শারমিনের প্রশংসা করছেন? না দর্শক, শারমিনকে নিয়ে আমি যে কথাগুলো বলছি, ওই যে বললাম কোনো এক সময় শারমিন তিশাকে নিয়ে মুখ খুলেছিল, তখন আমি বলেছিলাম শারমিন নেক্সট কোনো অন্যায় না করা পর্যন্ত আমি তাকে নিয়ে খারাপ কথা বলবো না, আমি আমার ওয়াদা রেখেছি। তো শারমিন নেক্সট যখন যদি কোনো কিছু করে তখন আমি আবার কথা বলবো, এর আগে নয়। এর আগে আমি অনেক কিছু দেখেও না দেখার ভান করছি। তো দর্শক, এই যে এতগুলো ইনফরমেশন যে আপু দিয়েছে, এই জন্য আপু অবশ্যই একটা ধন্যবাদ পায় বা আপু একটা থ্যাঙ্কস পায়, এই জন্য আপুকে অসংখ্য থ্যাঙ্কস। এত সুন্দর, এত বড় একটা কমেন্ট এত ধৈর্য সহকারে করার জন্য, যে কমেন্ট পড়তে আমার প্রায় 20-22 মিনিট সময় লেগেছে। তো এই ছিল তো আমার আজকের ভিডিও। আজকে অনেকগুলো ইনফরমেশন দিলাম, আশা করি এর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন এবং আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর মিম সম্পর্কে যে কথাটা বলার ছিল দর্শক, আমরা সবাই জানি হয়তো শারমিনদের পরিবারে এখন একটা কালো মেঘ নেমে এসেছে। আসলে দেখুন না, বাবু তো একটা সক্ষম পুরুষ ছিল, সেই বাবুকে মিম কীভাবে করে আলাদা করে ফেলেছে। এখন কী হবে বাবুর মায়ের? বিল্লাল অসুস্থ, শারমিন বিয়ে করে পরের ঘরে সংসার করছে। বাবু চাইলে পারতো সংসারে হালটা ধরতে, কিন্তু বাবুকে একটা কামলা বানিয়ে মিম নিয়ে গেছে। বাবুর এখন আর কোনো সম্মান নেই, কোনো লাজ লজ্জা বলতে কিছু নেই। তার বাবা তো আগেই মারা গিয়েছে, তার মা বলতে এখন তার জীবনে কিছু নেই। বাবু আসলে একটা স্বার্থপরতার পরিচয় দিয়েছে, একটা লাজ লজ্জাহীন পুরুষের, যে বলতে পারেন একরকম কাপুরুষ। বাবু আসলেই একটা কাপুরুষ, আসলেই কাপুরুষ। তো এই ছিল তো আমার আজকের ভিডিও। আজ বেশ কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দর্শক
যদি আমার ভিডিওটা ভালো লাগে, আপনাদেরকে আবারও বলছি, এটা আপনাদের কাছে ছোটো বেশি একটা অনুরোধ, প্রত্যেকে যাওয়ার আগে একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন। এখানে লাইক দিতে কিন্তু কোনো টাকা পয়সা কিছুই লাগে না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।